এখন আমরা দেখব যে এটার ভিতর দিয়ে কিভাবে রক্ত সঞ্চালন হয়, হৃৎপিণ্ডের ভেতরে কিভাবে রক্ত সঞ্চালন হয়। এই ছবিটি দেখছি আমরা, ছবিটি দেখলে আমাদের কাছে অনেক কিছু মনে হচ্ছে যে এটার ভিতরে কি আছে না আছে। আমরা এটাকে খুব সহজভাবে কিভাবে খুব সহজভাবে আমরা এই ছবিটাকে বোঝার চেষ্টা করব। আমি এখানে যে ছবিটা আঁকছি, মনে করি এটি একটি হৃৎপিণ্ড, এটা একটি হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ আছে আমরা জানি। ওকে, তাহলে আমরা উপরের দিকে গুলো হচ্ছে অ্যাট্রিয়াম বা অলিন্দ, নিচের গুলো হচ্ছে ভেন্ট্রিকল বা নিলয়। রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। অলিন্দ আর নিলয়ের মাঝখানে আমরা জানি কি আছে, এরকম কপাটিকা আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি দেখি, আমরা বলেছি ডান অলিন্দ, এখানে কি হবে যে সমস্ত দেহ থেকে, অর্থাৎ আমার পা থেকে, আমার পেট থেকে এবং আমার মাথা থেকে, সমস্ত দেহ থেকে কি হবে যে এই যে আমরা যদি এইটাকে একটা দেহ ধরি, মনে করি এটা দেহ বা বডি, তাহলে সমস্ত দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আমরা জানি যে শ্বসনের ফলে কি হয়, প্রতিটা কোষের ভেতরে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তো এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এটা কোথায় আসবে? কার্বন ডাই অক্সাইডকে আমি ব্লু কালার দিয়ে দেখাচ্ছি, এই। তাহলে সমস্ত দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় আসবে? আমার ডান অলিন্দে আসবে। ডান অলিন্দে আসলো। তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে আসে। কি দিয়ে আসে যদি আমি বলি, তাহলে ওপর থেকে আসে হচ্ছে এই ঊর্ধ্ব মহাশিরা, আর নিচ থেকে আসে হচ্ছে নিম্ন মহাশিরা, অর্থাৎ সুপিরিয়র ভেনা কাভা অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা। আমি যদি এটাকে বলতে চাই, আমি এটাকে ভেনা কাভা লিখে দিচ্ছি, ভেনা কাভা অর্থাৎ মহাশিরা, ভেনা কাভা বা মহাশিরা। আচ্ছা, বাংলায় লিখে দিই মহাশিরা। উপর থেকে আসে, এখানে দুইটা থাকবে। আমি যদি নিচে এখান থেকে আরেকটা দেখাই, তাহলে এইভাবে এখান থেকে দেখাতে পারি। আমি একটা দিয়েই দেখিয়ে দিচ্ছি যে মহাশিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে আসলো। এরপরে কি হবে, এই রক্তটা ডান অলিন্দ থেকে আমরা জানি ডান অলিন্দে আসার পরে এই হৃৎপিণ্ড কি হবে, প্রসারণ হবে। কারণ অলিন্দ প্রসারণ হবে, কারণ কি, একটা জিনিস যখন আমাকে কেউ দিচ্ছে, আমাকে সেটা রিসিভ করতে হবে, আর রিসিভ করতে হলে আমাকে জায়গা দিতে হবে, এবং জায়গা দেওয়ার জন্য এটা কি হবে, প্রসারণ হবে। তাহলে মহাশিরা যখন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসবে ডান অলিন্দে, তখন এটি প্রসারণ হচ্ছে। আবার কিছুক্ষণ পর এই প্রসারণের পরে এবার নিয়েছি, এখন আমি পরবর্তীতে পাঠাবো। তাহলে পাঠাবো কার কাছে? এখানে আমাদের যে ছিদ্রপটটা ছিল, অর্থাৎ ট্রাইকাসপিড যে কপাটিকাটা ছিল, ট্রাইকাসপিড কপাটিকাটা কি হবে, খুলে যাবে। তাহলে এই অলিন্দ নিলয় ছিদ্রপথে এটি চলে আসবে ডান, আমাদের যে নিলয় এখানে চলে আসবে। ডান নিলয় থেকে শুরু হবে কি শুরু হবে ধমনী না শিরা? এটা একটা প্রশ্ন, কিন্তু যে আমরা এটাকে ভুল করি অনেক সময়, ধমনী না শিরা, কনফিউজড হয়ে যায়। একটা কথা আমরা মনে রাখবো, হৃৎপিণ্ড থেকে যার অরিজিন, অর্থাৎ যে শুরু হয়, তাকে আমরা সবসময় বলবো ধমনী। তাহলে এইখানে এই যে রক্ত নালী বা রক্তবাহিকা, এটি শুরু হচ্ছে কোথা থেকে? এটি শুরু হচ্ছে কিন্তু ডান নিলয় থেকে। সুতরাং আমরা এটাকে কি বলবো? শুরু হলে আমরা কি বলবো? ধমনী বলবো। তাহলে এটি হচ্ছে ধমনী। তাহলে এটি কোন ধমনী? এটি হলো ফুসফুসীয় ধমনী, অর্থাৎ সে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে কোথায় নিয়ে আসবে? ফুসফুসে নিয়ে আসবে। তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে সে নিয়ে আসবে হচ্ছে ফুসফুসে। তাহলে আমরা যদি এটাকে ফুসফুস ধরি বা লাংস বা ফুসফুস, তাহলে এখানে নিয়ে আসবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। ফুসফুসে কি ঘটনা ঘটে, যে এই যে আমরা জানি যে এই শিরাগুলো কি হয়, শিরাগুলো
শিরাগুলো হচ্ছে এই ধমনীগুলো বিভাজিত হয়ে আমরা জানি যে কৈশিক জালিকায় পরিণত হয়, এবং কৈশিক জালিকাগুলো আমি এই টপিকসটা একটু দেখাবো যে এইরকম কৈশিক জালিকায় ভাগ হয়। আর কৈশিক জালিকাগুলো যখন মিলিত হয়ে কি গঠন করে? মিলিত হয়ে শিরা গঠন করে। তাহলে এখানে যে শিরা, এটিকে আমি কি কালি দিয়ে? লাল কালি দিয়ে দেখাচ্ছি, অর্থাৎ লাল যেখানে আছে সেটি হচ্ছে অক্সিজেন যুক্ত, এটি আমি দেখাচ্ছি লাল কালি দিয়ে। এই আচ্ছা, তাহলে ফুসফুস থেকে এখানে কি হয়? ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে এখানে তো কার্বন ডাই অক্সাইড ছিল, তাহলে সে কার্বন ডাই অক্সাইডকে ছেড়ে দিল। দেওয়ার পরে এখানে আমরা যে বাতাসটা নিলাম অ্যালভিওলাসের, এটা কোথায় আছে? অ্যালভিওলাসের প্রাচীর। এটা যদি আমরা অ্যালভিওলাস চিন্তা করি তাহলে অ্যালভিওলাসের প্রাচীর খুবই পাতলা, এখানে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেশি ছিল, এটা ব্যাপন প্রক্রিয়ায় চলে গেল অ্যালভিওলাসের ভেতরে। আর অ্যালভিওলাসে বাতাস নিলাম, এখানে অক্সিজেনের পরিমাণ বেশি, সুতরাং ব্যাপন প্রক্রিয়ায় সেটি চলে আসবে এখানে কৈশিক জালিকা, এখান থেকে এই ফুসফুসীয় শিরা, এটাকে বলেছি আমরা পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী। আমি এটাকে পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী। আর এখানে যেটা অক্সিজেনযুক্ত রক্ত ফিরে আসলো সেটা হচ্ছে ফুসফুসীয় শিরা বা পালমোনারি শিরা। একটা বিষয় লক্ষণীয় যে আমরা কিন্তু জানি যে দেহের একটি মাত্র শিরা এবং ধমনী আছে, যারা ধমনী আমরা জানি সাধারণত যে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু পালমোনারি ধমনী হচ্ছে ব্যতিক্রম। পালমোনারি ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। আর ফুসফুসীয় যে ধমনী, সেটি ফুসফুসীয় শিরা, এটি হচ্ছে অক্সিজেন যুক্ত ধমনী, যার নর্মাল অবস্থা নর্মাল হওয়া উচিত ছিল অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করা, কিন্তু সে করে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, এটি ব্যতিক্রম। আচ্ছা, তো এখন ডান অলিন্দ আসবে, সেখান থেকে রক্ত এই অলিন্দ নিলয় অর্থাৎ বাইকাস্পিড কপাটিকা খুলে যাবে, সেখান থেকে বাম নিলয়ে আসবে, এবং সেখান থেকে সেই রক্তটা চলে যাবে আমার এই মহাধমনীর মাধ্যমে, এটি আমার সারা দেহে ছড়িয়ে যাবে, এবং সারা দেহে বিভিন্ন ধমনীর মাধ্যমে এটি আমার দেহের প্রতিটা কোষে কোষে পৌঁছে যাবে। এই অক্সিজেন খাবার যেটা আমরা খাই সেটা পৌঁছে যাবে। সুতরাং এটাকে আমরা কি বলছি? এটা বলছি আমাদের মহাধমনী বা অ্যাওর্টা বা মহাধমনী। আমরা তাহলে এই যখন প্রতিটা কোষে কোষে সে পৌঁছে গেল, অর্থাৎ দেহের যখন আসবে, আসার পরে একই ঘটনা, যে এখানে আমরা জানি ধমনীগুলো ভাগ হয়ে কৈশিক জালিকায় পরিণত হয়, এবং কৈশিক জালিকাগুলো যখন মিলিত হয়ে শিরা গঠন করে, কৈশিক জালিকাগুলো মিলিত হয়ে শিরা গঠন করে। তাহলে আমরা যদি এটা একটা কোষ ধরি, দেহ কোষ ধরি, অক্সিজেনটা প্রবেশ করবে এইখানটাতে, অক্সিজেন প্রবেশ করলো, আমরা জানি এর ভেতরে শ্বসন হবে, শ্বসনের ফলে কার্বন ডাই অক্সাইড, আমরা ওই যে C6H12 শর্করা জাতীয় খাদ্য যে ওটা পরিপাক হয়ে এখানে কি হবে, এই যে C6H12O6 আমরা জানি শর্করা জাতীয় খাদ্য, এটা অক্সিজেন এটাকে জারিত করে কার্বন ডাই অক্সাইড এবং পানি প্লাস হচ্ছে এটিপি তৈরি করে। তাহলে কোষের ভিতরে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেশি, কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব যেহেতু বেশি, সে কি করবে? ব্যাপন প্রক্রিয়া এই কৈশিক জালিকাতে প্রবেশ করবে, এবং আলটিমেটলি সবগুলো শিরা এসে এই মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমার টোটাল হার্টের ভেতরে যে আমার সার্কুলেশন আছে, আমরা সেই সার্কুলেশনটা দেখলাম। নেক্সট আমরা এই হার্টের ভেতরে কিভাবে রক্ত সংবহন হচ্ছে আমরা সেটা দেখলাম। তো হৃৎপিণ্ড কিন্তু কন্টিনিউয়াসলি সংকোচন প্রসারণ, সংকোচনকে বলা হয় সিস্টল, প্রসারণকে বলা হয় ডায়াস্টল। তাহলে যখন আমরা যদি বলি যে এই যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, এটা যখন আমার ডান অলিন্দে আসবে তখন এটা প্রসারিত হবে, অলিন্দে তখন প্রসারণ হলে কি বলবো? ডায়াস্টল বলবো। যখন অলিন্দ থেকে অলিন্দ তখন সংকুচিত হবে, অর্থাৎ অলিন্দে সিস্টল হবে, তখন ভেন্ট্রিকলের ডায়াস্টল হবে, অর্থাৎ প্রসারণ হবে। ডায়াস্টল অর্থ হচ্ছে প্রসারণ।
তাহলে ডায়াস্টল হলো, এরপরে আবার কি হবে, সিস্টল হবে যখন এখানে রাইট ভেন্ট্রিকল অর্থাৎ হচ্ছে ডান নিলয় যখন সংকোচন করবে তখন এখানে যে সেমিলুনার কপাটিকা সেটা খুলে যাবে, খুলে গেলে তখন রক্ত পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে প্রবেশ করবে। এইভাবে কন্টিনিউয়াসলি সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ। বলা হয় একটা হৃৎপিণ্ড মিনিটে 60 থেকে 100 বার, অর্থাৎ অন অ্যান এভারেজ 70 থেকে 80 বার যদি আমরা বলি, দ্যাট ইজ হচ্ছে 75 বার এটা হচ্ছে সংকোচন প্রসারণ করে থাকে। তাহলে একটি মিনিটে প্রায় এইভাবে 75 বা 70 থেকে 80 বার এটা সংকোচন প্রসারণ করে থাকে। স্বাভাবিক হচ্ছে 60 থেকে 100, এটাকে আমরা স্বাভাবিক বলি। আর এই যে সংকোচন প্রসারণটা করে সেটাই যদি আমরা এখানে আমরা ডাক্তারের কাছে গেলে দেখবো যে ডাক্তার এখানে আঙ্গুল দিয়ে এটা ফিল করে, এখানে একটা ফিল পাওয়া যায়, সেটি হচ্ছে এরকম 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 কিন্তু একটা ফিল পাওয়া যায়। আমরা ধরে দেখতে পারি, আমরা সবাই এখানে একটু যখন দেখছি এটা ধরে দেখতে পারি, এখানে একটা আমার এই ঘড়িটার ঠিক নিচে এখানেই পাওয়া যাবে, এখানে একটা এরকম একটা সংকোচন প্রসারণ পাওয়া যায়। এই সংকোচন প্রসারণটা হচ্ছে কি, যে এই যে ধমনী দিয়ে অর্থাৎ লেফট ভেন্ট্রিকল যখন সংকোচন প্রসারণ করছে, এইখান থেকে রক্ত যাচ্ছে না, সমস্ত দেহে যাচ্ছে। আমরা যদি দেখি যে এই যে রক্তটা অর্থাৎ অ্যাওর্টা দিয়ে যে রক্তটা বের হলো, এটা তো আমার সারা দেহে অর্থাৎ এইদিকে মাথায় যাচ্ছে, এদিকে সারা দেহে চলে যাচ্ছে। এই পালসটাই পাওয়া যায় হচ্ছে যে স্পন্দন যেটা, হ্যাঁ এই স্পন্দনটা পাওয়া যায় হচ্ছে, অর্থাৎ হৃৎপিণ্ড কতবার সংকোচন প্রসারণ করছে, এই সংকোচন প্রসারণটাই আমরা এখানে এই ধমনীতে হাত দিলে আমরা এটা বুঝতে পারি। আমরা এখানে যে ছবিটা এঁকেছি এটি হচ্ছে একটি সহজ ছবি, আর আমাদের বইয়ের ভেতরে যে ছবিটা আছে এই ছবিটাকে দেখে অনেকের ভয় লাগতে পারে যে না এটা কি নাকি। তো এখানে কিন্তু এই ছবিটাকেই সিম্পল ভাবে এখানে দেখানো হয়েছে। ডান অলিন্দ যদি আমরা এখানে মহাশিরা অর্থাৎ দেহ থেকে বলেছি, দেহ বলতে আমাদের পা, দেহের অভ্যন্তর এবং মাথা সব জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বলেছি উপর থেকে আসে ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে, নিচে থেকে আসে নিম্ন মহাশিরার মাধ্যমে, এটা আসে আমাদের ডান যে অলিন্দ এখানে আসে। এরপরে এই কপাটিকা দিয়ে রক্তটা এখানে চলে আসে অর্থাৎ হচ্ছে ডান নিলয়ে আসে, ডান নিলয় থেকে এটা বের হয়ে যায় হচ্ছে ফুসফুসীয় শিরার মাধ্যমে, ফুসফুসীয় ধমনির মাধ্যমে, দুইটি ফুসফুসে চলে গেল, এখানে যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে গেল, অক্সিজেন প্রবেশ করলো, সেই অক্সিজেন যুক্ত রক্ত চলে আসলো আমার এখানে যেটা আমরা দেখিয়েছি অর্থাৎ হচ্ছে বাম যে অলিন্দ এখানে চলে আসে। বাম অলিন্দ থেকে রক্ত বাম নিলয়ে যায়, এখানে এই কপাটিকা দিয়ে বাম নিলয়ে আসলো, বাম নিলয় থেকে সেটা আমাদের মহা যে ধমনী সেই মহাধমনির মাধ্যমে, আবার যদি আমরা দেখি এই মহাধমনির মাধ্যমে আমাদের সমস্ত দেহে মাথার দিকে গেল, আবার হচ্ছে এই যে বলেছি মহাধমনী পেছন দিয়ে আমাদের দেহের অভ্যন্তরে চলে আসে, পায়ে চলে আসে, অর্থাৎ সমস্ত দেহে এভাবে করে রক্তটা সরবরাহ হয়ে থাকে। এই ছবিটি হচ্ছে অত্যন্ত সহজ একটি ছবি, আমরা যখন পড়বো আমরা এই ছবিটাকে মাথায় নিয়ে পড়বো তাহলে আমাদের জন্য খুবই ইজি হবে, অর্থাৎ হৃৎপিণ্ডের ভিতরে রক্ত সংবহন বা সমস্ত দেহে কিভাবে রক্ত সংবহন হয় সেটি এই ছবির মধ্যে আমরা খুব সহজে এটাকে আমরা বুঝতে পারবো।